ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রেড ফোর্টে আজকে পরাক্রম দিবস পালন করছেন তিনি। নেতাজির জন্মদিনে 127তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড ফোর্টে তিনি পরাক্রম দিবস পালনে এবং প্রদর্শনী যে চলছে সেই প্রদর্শনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার পরাক্রম দিবস উপলক্ষে 127তম জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশনায়কের সেই পরাক্রম দিবসকে সেলিব্রেট করার কথা রেড ফোর্টে তার জন্ম জয়ন্তীকে উদযাপন করার জন্য এবং সেখানেই তার থাকার কথা। এছাড়াও আরও একটি পর্ব তার সূচনা করার কথা, যেখানে আমাদের দেশের যে ডাইভার্সিটি, আমাদের দেশের যে বৈচিত্র্য, সেই সমস্ত কিছুকে তুলে ধরার কথা তার। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেড ফোর্টে প্রদর্শনীতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লাল কেল্লায় প্রধানমন্ত্রী কালকেই 22শে জানুয়ারি তিনি অযোধ্যায় ছিলেন। আপনারা সবাই জানেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছি আমরা গোটা দেশ, যেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আজকে সকাল থেকে তার আরও নানা রূপে আমরা অযোধ্যাকে দেখতে পেয়েছি। ভিড় সামলাতে কার্যত রাম দর্শন সাময়িকভাবে বন্ধ করতে হয়, কারণ এত মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এবং তারপর আজকে যদি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, সেখানে যে ভারতের স্বপ্ন তিনি দেখতেন দেশনায়ক হিসেবে, এই দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে যেতে যে দেশনায়ক সাহায্য করেছিলেন, তার দিনটিকেই পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। এবং সেই দিনটিকে উদযাপন করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে এই মুহূর্তে লাল কেল্লায় রয়েছেন তিনি। এবং যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে সেই প্রদর্শনীতে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। একই সঙ্গে দুই পতাকা, দেখো জয় শ্রীরামের পতাকা এবং ভারতের পতাকা, দেশের পতাকা একসঙ্গে অযোধ্যার আকাশে উড়ছে। এরা বলছে লেহরা রে হে। और एक देश का निर्माता भी है हमारे, जो एक संविधान को भी मानने वाले हैं, एक भगवा को भी मानने वाले हैं। নরেন্দ্র মোদী বলেছেন যে শুধুমাত্র রাম মন্দির নয়, রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। এবার রাম রাজ্য হচ্ছে আসল লক্ষ্য, অর্থাৎ সেই আদর্শে নয়া দেশ। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। অযোধ্যা থেকে আরো একবার স্বাগত আপনাদের রিপাবলিক বাংলায়। গতকালই রাম মন্দিরের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী এবং তারপর রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। গতকাল গোটা বিশ্ব সেই ছবি দেখেছে এবং গতকাল থেকে আজ পর্যন্ত এই 24 ঘন্টা আমরা কি দেখেছি? আমরা দেখেছি সেই উচ্ছ্বাস, অর্থাৎ শুধুমাত্র অযোধ্যা নয়, একই সঙ্গে রিপাবলিক বাংলার মাধ্যমে আপনারা দেখেছেন যে বিশ্বের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন দেশ, কখনো আমি দেখছি নিউ ইয়র্ক, কখনো দেখছি মালয়েশিয়া, কখনো দেখছি থাইল্যান্ড, কখনো দেখছি ইংল্যান্ড, বিভিন্ন জায়গাতে সেলিব্রেশনে বিভিন্ন রকমের ছবি। অর্থাৎ গোটা পৃথিবীর ভারতীয়রা কোথাও সেলিব্রেট করছেন, উদযাপন করছেন, উৎসবে সামিল হচ্ছেন। কিন্তু বাদ সাজছে কোথায়? এই যাবতীয় উৎসব, এই আনন্দ, এই উচ্ছ্বাস যদিও আমাদের পশ্চিমবঙ্গ এখান থেকে কম নেই, কারণ বারবার গতকাল থেকে শুরু করে এবং এর আগেও বিগত 7 দিন ধরে আমরা কথা বলার সময় অজস্র বাঙালি পেয়েছি। এরপর আজকেও বাঙালি যারা ভক্ত, যারা
দর্শনার্থী তারা এসেছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন প্রান্ত, কেউ কুচবিহার থেকে আসছেন, কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ দিনাজপুর থেকে, কেউ গোবরডাঙ্গা থেকে একটি ছেলে এক পায়ে সে সাইকেল চালিয়ে এসেছে। তো আমি যদি বলি যে না পশ্চিমবঙ্গ এখান থেকে বাইরে রয়েছে তাহলে ভুল বলা হবে। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের মানুষও এই বৃত্তের মধ্যেই রয়েছেন, কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা নিজেদেরকে সেকুলার বলে প্রমাণ করে থাকেন, তাদের অদ্ভুত কিছু সাম্প্রতিক সময়ের মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু কমেন্ট এবং পোস্ট কোথাও আরো একবার মনে করাচ্ছে যে সত্যি এখনো পর্যন্ত বোধহয় আমরা ওই এক জায়গাটায় আসতে পারলাম না। যদিও এ রাজ্যের ক্ষেত্রে রাজ্যের শাসক দল বরাবরই কেন্দ্রের ভিন্ন সুরে হাঁটে, কেন্দ্র যে সুরে তার থেকে উল্টো সুরে। যদিও পাল্টা যদি প্রশ্ন করা হয়েছে তাহলে কি কেন্দ্রের যাবতীয় নীতির বিরুদ্ধে হাঁটছে, তাহলে দেখা যাবে যে কেন্দ্রের যদি নীতি হয় কিছু, বা যদি এই মন্দির নির্মাণের ক্ষেত্রে যদি বলা হয় যে যদি প্রশ্ন করা হয়, তাহলে পাল্টা প্রশ্ন তো এই রাজ্যের শাসক দলকে করা যেতে পারে। তারাও তো এখানে একের পর এক মন্দির নির্মাণ করছেন, এবং সেটাও এমনি কোনো আন্দোলন ছাড়াই। সেই মন্দির নির্মাণ করার জন্য কেউ কোথাও আন্দোলন করেনি, কেউ কোনো ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ জোগাড় করেনি, কেউ কোনো আইনি লড়াই লড়েনি। এমনি মনে হয়েছে যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের সমস্ত ভোট ব্যাংককে নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা কিছু প্রয়োজনীয় মনে হতে পারে, সেটা ভাতা হোক, সেটা মন্দির হোক, সেটা মসজিদ হোক, যা হোক কিছু। কিন্তু সাম্প্রতিক সময় আমি আবারও বলছি, কিন্তু এই মন্দির নির্মাণকে কেন্দ্র করে, যেখানে আমরা বারবার করে বলছি শুধুমাত্র এটা একটা কোনো ঘটনা নয়, 500 বছরের ইতিহাস রয়েছে, সেখানে একটা শ্রেণীর মানুষ প্রায় প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে এমন কিছু জিনিস করে যাচ্ছে, ছবি হোক, পোস্ট হোক, যেটা সত্যি আমরা ভাবতে বাধ্য হচ্ছি যে তাহলে কি আমাদের মধ্যে এখনো সেই চেতনাটা আসছে না, সেই বোধটা আসছে না? সেকুলারিজমের নামে আমরা আসলে কোনটাকে প্রমোট করছি? ধর্মনিরপেক্ষতার নামে এইটা কোথায় রয়েছে যে কারো অন্য কারোর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করো? এই প্রশ্নগুলো রয়েছে, কারণ এই সময় দাঁড়িয়ে প্রশ্নগুলো সামনে আসছে যেভাবে কোথাও একের পর এক জিনিস হচ্ছে। কিন্তু তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আজকে 23 জানুয়ারি, কিছুক্ষণ আগে আপনারা যে ভিজুয়াল দেখছিলেন, প্রধানমন্ত্রী তিনি নিজে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। 23 জানুয়ারি এবং আজ থেকে ঠিক দুদিন বাদে 26 জানুয়ারিও রয়েছে। 23 জানুয়ারি বলতে আমাদের আরেক দেশনায়কের কথা মনে পড়ে, নেতাজি সুভাষ বোস। নেতাজি সুভাষ বোস, অনেকেই বলছেন যে তিনি আজকে থাকলে হয়তো এই এত অখণ্ডতা, এই খণ্ড খণ্ড এই বিষয়গুলো হয়তো থাকতোই না। আজকের 23 জানুয়ারির প্রথম প্রতিবেদন, আমি ডেফিনেটলি একটা প্রতিবেদন দেখে আমি আজকে আলোচনায় আসবো, যে নিয়ে যা বিষয় নিয়ে আজকে কথা বলবো, আলোচনা করব। কখনো দেশনায়কের মিস্ট্রি হোক বা কখনো রাম মন্দিরের রহস্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়তে বিভিন্ন প্রতিবাদ, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রতিবাদী মুখগুলো হয় হারিয়ে গিয়েছে, রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে, বা কোনো প্রতিবাদী গণ আন্দোলনকে জোর করে রাজনীতির রং ঢেলে দেওয়া হয়েছে। কিন্তু ফাইনালি মানুষের চোখ খুলছে, ভারতের মানুষ, দেশের মানুষ এক হচ্ছে। আমি কিছুক্ষণ আগে একটা ছবি দেখাচ্ছিলাম আপনাদের শুরুতেই, যে দেশের পতাকা কাঁধে নিয়ে দৌড়চ্ছেন একজন শ্রীরাম ভক্ত, তার সঙ্গে তার হাতে রয়েছে শ্রীরামচন্দ্রের পতাকাও, গেরুয়া পতাকাও, কাঁধের উপর রয়েছে দেশের পতাকা। সত্যি সত্যি দেশকে ভালোবাসতে না পারলে সমস্ত আবেগগুলোই তো বৃথা হয়ে যায়। এই আবেগের সমার্থক দেশ, আবার দেশের সমার্থক আবেগও। তবে তার আগে আজকে প্রথম প্রতিবেদন দেখাবো, যেটা আমি শুরুতেই বলছিলাম যে অখণ্ড ভারত নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা করা শুরু করেছেন, দেখে নেব। মুখরিত হচ্ছে অযোধ্যার এই লতা চোখ রামপথ, ধর্মপথ। একই সঙ্গে দুই পতাকা, দেখো জয় শ্রীরামের পতাকা এবং ভারতের পতাকা, দেশের পতাকা একসঙ্গে অযোধ্যার আকাশে উড়ছে। নতুন ভারত সম্প্রীতির, নতুন ভারত সৌভ্রাতৃত্বের, নতুন ভারত স্বপ্ন দেখে নেতাজির আদর্শে। কর্তব্য
পথে বসেছে নেতাজির মূর্তি। নেতাজির জন্ম জয়ন্তী পরাক্রম দিবস হিসেবে ঘোষণা হয়েছে। এবার লক্ষ্য অখণ্ড ভারত। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না। এই দাবি নিয়েও রাজনৈতিক আকচাকচি অব্যাহত। শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছে তার রোজ সংবাদ মাধ্যমে থাকার জন্য কিছু বলতে হয়। নেতাজির ব্যাপারে শুভেন্দু অধিকারীর কিছু বুৎপত্তি বা জ্ঞান আছে এরকম আমাদের জানা নেই। উনি শুধু বলবার জন্যই বলেছেন। বিভেদহীন এক দেশের স্বপ্ন দেখতেন নেতাজি। অযোধ্যা দেখাচ্ছে সেই ছবি। দেশের বিভিন্ন প্রান্ত মিলে মিশে একাকার হয়ে গিয়েছে অযোধ্যায়। রামরাজ্যের আশ্বাস পূরণ হয়েছে। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए। এবার অখণ্ড ভারত। রিপাবলিক বাংলা। যেসব আমি বলছিলাম যে কোথাও এই আবেগের সঙ্গে দেশের আবেগ যদি প্রশ্ন করেন কেন কিভাবে, তাহলে সেই উত্তরগুলো মানুষ দিচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন এটাই যে একটা শ্রেণী যারা না দেশের আবেগ মানবে, না এই এত মানুষের ভক্তি আবেগ বিশ্বাস সেইটাকে কোনো সম্মান দেবে, এরা এখনো পর্যন্ত কিসের জোরে কিসের ভিত্তিতে এই ধরনের বিদ্বেষ তৈরি করছে? যে বিদ্বেষ তৈরি করছে একটা শ্রেণী, সে বিদ্বেষকে কি কোথাও বিভাজন বলবো না আমরা? যদি হয়ে থাকে তাহলে এই বিভাজনকে বরদাস্ত করছে কারা, প্রশ্রয় দিচ্ছে কারা? আজকে অযোধ্যায় যে অদ্ভুত ছবি দেখলাম আমি, যদি অদ্ভুত নয়, যদি এটাই হয়তো প্রত্যাশিত ছবি, যে আমাদের নিজস্ব ভক্তি বিশ্বাস আবেগ তার সঙ্গে দেশের প্রতি দেশমাতৃকার প্রতি সম্মান সেটাও একই রকম ভাবে থাকবে। কিন্তু আমি বাবারও বলছি একটা শ্রেণী যারা যেটা নিয়ে শুরু করেছিলাম আজকে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ইতিমধ্যেই কিছু ছবি কিছু কমেন্ট যেগুলো ভাইরাল হচ্ছে ট্রোলিং হচ্ছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা শ্রেণী না তাদের দেশের প্রতি ভালোবাসা রয়েছে। আমি জানি না দেশের প্রতি ভালোবাসা থাকলে দেশ সংক্রান্ত একাধিক বিষয়ে এর আগেও এ ধরনের মন্তব্য দেখতে পাওয়া গেছে। দেশের চোখে যারা সন্ত্রাসবাদী এদের চোখে তারা হিরো হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে এখন যখন এত হাজার হাজার মানুষের ভক্তি তাদের বিশ্বাস তাদের আন্দোলন তাদের আবেগ তা নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়ছেন না তারা। তার আগে অযোধ্যার লতা চকে তৈরি হওয়া এক টুকরো ছবি, দেশ আবেগ ভক্তির একত্রিত সমাবেশ। দেখুন শুধুমাত্র রাম নাম বা সংকীর্তন নয়, এই মুহূর্তে যে ছবি আমি দেখাবো এটা একটা ইউনিক অদ্ভুত ছবি। একই সঙ্গে দুই পতাকা, দেখো জয় শ্রীরামের পতাকা এবং ভারতের পতাকা, দেশের পতাকা একসঙ্গে অযোধ্যার আকাশে উড়ছে। এরা বলছে লেহরা রে হে, জয় শ্রীরামের পতাকা তার সঙ্গে দেশের পতাকা একই সঙ্গে দেশমাতৃকাকে সালাম, দেশমাতৃকার পুজো এবং দেশের যে রাজা রাম তার পুজো। দেশ ছাড়া রাম নেই, রাম ছাড়া দেশ নেই। এই একটা অদ্ভুত ছবি এবং এটাই তো আমাদের আদর্শ। এই আদর্শের জন্যই তো এত মানুষ যারা প্রাণ ত্যাগ করেছেন, এত মানুষ এতদিন ধরে তারা লড়াই করেছেন। এই জন্যই তো এই ছবিটা দেখার জন্যই তো এক সাথ मतलब एक हाथ में राम की पताका और एक में देश की, मतलब कि देश का जो देश का सेवक भी हूँ और एक देश का निर्माता भी है हमारे, जो एक संविधान को भी मानने वाले हैं, एक भगवा को भी मानने वाले हैं। हमारा हिंदू मुस्लिम सिख ईसाई ये सारे धर्म प्रिय हैं और हम चाहते हैं कि सब लोग इसे खुशी से मनाएं, अपने घर में दीप भी जलाएं, अपने घर में आराध्य को पूजे भी और अपने घर में भगवा भी लड़ाएं। যে ছবি এখানে কোথাও উঠে আসছে, যে ছবিগুলো বারবার করে বলছি, দূর থেকে দেখুন কর সেবকরাও চলে এসছে, মহারাষ্ট্র থেকে চলে এসছে। এইভাবেই কোথাও গোটা দেশ এক হয়ে যাচ্ছে রামের নামে। এবং যেটা বললাম যে রামের পতাকার সঙ্গে দেশমাতৃকার পতাকা তেরঙ্গা উঠছে একই সঙ্গে, কারণ
দেশের যে আদর্শ, রামের আদর্শই তো দেশের আদর্শ, সেই আদর্শেই তো বড় হচ্ছে দেশ, গড়ছে। এবং নরেন্দ্র মোদী বলেছেন যে শুধুমাত্র রাম মন্দির নয়, রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। এবার রাম রাজ্য হচ্ছে আসল লক্ষ্য, অর্থাৎ সেই আদর্শে নয়া দেশ। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা, লতা চক। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো স্টুডিওতে। যারা স্টুডিও আমার সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে এক এক করে কথা বলবো। রয়েছেন বিজেপি মুখপাত্র সৌমিক রাহা, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, এবং রয়েছেন আমার সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দীপমাল্য কর্মকার। আর কিছুক্ষণের মধ্যেই আরো একজন আমার সঙ্গে যোগদান করবেন, ইন্দ্রজিৎ লাহিড়ী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। সোজাসুজি যেটা নিয়ে প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম আজকে, সেটা নিয়ে চলে আসি। এই সাম্প্রতিক সময় যেখানে আমরা অযোধ্যা নিয়ে টানা লাইভ কভারেজ করে যাচ্ছি, অনেক ছবি, অনেক আবেগ, অনেক কিছু ধরা পড়ছে প্রত্যেক মুহূর্তে, সেগুলো বলছি আমরা, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমি শুরুতেই আসবো সৌমিকের কাছে, কিন্তু তারপরও সৌমিক এবং দীপমাল্য দুজনের কাছেই আসছে এক এক করে। তারপর আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় একটা শ্রেণী তারা নিরন্তর কিছু বিদ্বেষমূলক কমেন্ট বা এগুলো নিয়ে কিছু ব্যঙ্গ বিদ্রুপ এগুলো জারি রেখেছেন। আমার বক্তব্য হচ্ছে এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপ কি অন্য কোনো ক্ষেত্রে যদি মন্দির না হয় মসজিদ তৈরি হতো একই রকম ভাবে জারি থাকতো? এবং দ্বিতীয় প্রশ্ন, যে যেভাবে কোথাও এই বিষয়টাকে দেখানো হচ্ছে, অর্থাৎ যেন মনে হচ্ছে এই আবেগটা একটা নির্দিষ্ট শ্রেণীর আবেগ, এর সঙ্গে বাকি কারোর কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক নাও থাকে, তার প্রতি অসম্মান জ্ঞাপন, এইটা কি আমাদের দেশের সংবিধানের পারমিশন দিচ্ছে? আমি জানি না। আমি আসবো শুরুতে সৌমিকের কাছে, তারপর দীপমাল্যর কাছে। সৌমিক। স্বর্ণালীদি, এটা আমাদের বাংলার একটা পরম্পরা হয়ে গেছে। আমাদের বাংলাতে দেখা গেছে যিনি কিনা সংবিধানকে সাক্ষী রেখে শপথবাক্য পাঠ করেছেন, তিনি সরাসরি বলছেন একটা সম্প্রদায় সম্পর্কে যে এই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। আপনি দেখেছেন এর আগে যিনি বারবার একটা সভা ডেকেছেন তার ইসলামী ভাই বোনেদের নিয়ে কলকাতার বুকে, তাকে এই মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য করে দিয়েছেন। আর অন্যদিকে যখন গীতা পাঠের আসর হয় তখন সেটা হয়ে যায় ওনার কাছে সাম্প্রদায়িক। আসলে বিষয়টা হচ্ছে এই আমাদের বাংলায় যে জিনিসটা চলছে, মুখ্যমন্ত্রী উনি রাজধর্ম পালন করছেন না। মুখ্যমন্ত্রীর মূল ধর্ম হওয়া উচিত রাজধর্ম, অর্থাৎ স্বধর্মে স্থিতি, পরধর্মে সম্প্রীতি। আর বাকি আপনি যে প্রশ্নটা করলেন তার প্রথমেই একটা কথা আমার মনে আসছে, সৈয়দ মুস্তাফা আলী তার ঐতিহ্য প্রবন্ধে লিখেছিলেন, বেদ উপনিষদের ঐতিহ্য না থাকলে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পাওয়া হতো না, আর শ্রীরামকৃষ্ণের ধ্যানৈশ্বর্য না থাকলে বিবেকানন্দ হতো না। অর্থাৎ ভারতবর্ষের মূল আবেগ ঐতিহ্যই হচ্ছে এই আধ্যাত্মিকতা। কিন্তু এই যুগের অবক্ষয় কিন্তু আজকে থেকে না। আপনি শ্রীরামচন্দ্রের সময়কালে দেখুন, শ্রীরামচন্দ্রের যুদ্ধকালে তখন বহু মানুষ তারা সাথে আসেনি, এসেছিল কারা? বানর সেনা। আর আজকেও দেখছেন আজকে বহু মানুষ তারা কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বানরের বাদরামো দেখিয়ে যাচ্ছে। আসলে বিষয়টা পরিষ্কার আছে, আমাদের মূল ধর্ম যেটা, আমাদের সরকার যদি তার রাজধর্ম পালন করত, সংবিধান নিয়ে এরা কথা বলে, মাথায় রাখতে হবে সংবিধানের প্রথম যে পৃষ্ঠাটা নন্দলাল বসুর আঁকা শ্রীরামচন্দ্রের ছবি দিয়ে আমাদের সংবিধান শুরু হয়েছে। তো সুতরাং ধর্ম নিরপেক্ষতা আর কোনো ভোট ব্যাংকের রাজনীতির জন্য কোনো একটা স্পেশাল সম্প্রদায়ের প্রতি তুষ্টিকরণের রাজনীতি, এটা বাংলায় বরাবর হচ্ছে। এই রাজনীতির থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আজকে গতকাল যা হলো, পাল্টা এখন এই প্রশ্নটাও সৌমিক তুলছেন, পাল্টা যদি পলিটিক্যাল জায়গা থেকে বিরোধীরা এই প্রশ্ন তুলছেন যে তাহলে এইটা ওরা তুষ্টিকরণের রাজনীতি যদি অন্যদিকে হয়ে যায় তাহলে এটাও তো তাহলে তুষ্টিকরণের একটা রাজনীতি। এটা তো গোটা ভারতবর্ষের আবেগ ছিল। লাঠি গোলি খায়েঙ্গে, মন্দির ওয়াহি বানায়েঙ্গে, কতজনের কর সেবকের হত্যা হয়েছে ওই ঢাঁচা গিরানোর জন্য, ওখানে যাওয়ার জন্য, রামলালাকে সঠিক জায়গায় আনার জন্য। আচ্ছা, এই কথাটা তাহলে কেন কেউ বলে না? মসজিদ যদি প্রতিষ্ঠা করতেই হতো তার জন্য মন্দিরটা ভাঙার কি দরকার ছিল? আসলে এই লড়াইটা শুধুমাত্র ভারতীয় সংস্কৃতির সাথে যারা বাবরের অনুগামী তার
সাথে রামের অনুগামী, এই দুজনের অনুগামীর মধ্যে এবারে কারা বাবরপন্থী, কারা ভারতীয় সংস্কৃতি বিরোধী। কালকে গোটা বিশ্ব যখন শ্রী রামের নামে নাচছে, তখন আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে দেখলাম অ্যাটেনশন। কালকে সমস্ত চ্যানেল, আপনারা নিজেরা দেখেছেন, সব বিশ্বের সমস্ত চ্যানেল, ম্যাক্সিমাম ভারতীয়রা দেখছেন যে রামলালা প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ কালকে মেন অ্যাটেনশনে যখন রামলালা ছিলেন, কালকে কিন্তু মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ কোনো বিজেপি পার্টিকে করেনি, সরাসরি রামলালাকে চ্যালেঞ্জ করেছে যে রামলালাকে না দেখিয়ে উনার সমাপ্তি যাত্রা। আমি বলি কালকে উনি যেটা করেছেন ওটা কোনো সংহতি যাত্রা নয়, সমাপ্তি যাত্রা। রামলালার সাথে চ্যালেঞ্জ করে কেউ কোনোদিনও উন্নতি পাননি, উনারও আসনচ্যুত, কার্যত প্রায় সময়ের অপেক্ষা। কালকে উনি রামলালাকে যাতে ওই সময় ওই পুরো অ্যাটেনশনটা মিডিয়া উনার উপরে নেওয়া হয়, উনি রামলালাকে চ্যালেঞ্জ করেছেন কালকে। উনার সমাপ্তি এখন কার্যত প্রায় সময়ের অপেক্ষা। আপনাদের না সৌমিক, এটা অবশ্য আপনাদের ন্যারেটিভ, কিন্তু ওনার যে মিছিলের কথা বলছে সেটা অন্য সময় ছিল, সেটা বিকেল বেলা ছিল। কালকে গোটা দিনটাই রামের নামে ছিল, কালকে গোটা দিনটা ছিল রামের নামে। গোটা বিশ্বের মানুষ কালকে রাম নাম করেছেন। রামলালা 500 বছরের প্রতীক্ষা। স্বর্ণালী, আপনি ওখানে আছেন, দেখছেন গোটা সময় মানুষ কি আবেগ নিয়ে ওখানে রয়েছে, কতটা আবেগের দিন ছিল কালকে। 500 বছরের আমি দেখছি, শুধুমাত্র আমি আজকে নয়, আমি গোটা 7 দিন ধরেই দেখছি। আমি সৌমিক আসবো, আমার পাল্টা প্রশ্ন রয়েছে, কিন্তু আমি দেবমালার কাছে আসছি, যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, যে এই একটা শ্রেণী, আমি যদি বলি কি ধর্মনিরপেক্ষ বা অন্যের ধর্মীয় আবেগ, ধর্মীয় ভাবাবেগ, এই জায়গাগুলোর যদি আমি জায়গা বলে থাকি, তাহলে এই একটা শ্রেণী যারা আমি দেখেছি যে দেশের শত্রু, দেশের চোখে যারা সন্ত্রাসবাদী, তারা এই পার্টিকুলার একটা শ্রেণীর চোখে তারা হিরো হয়ে যান। আমি দেখছি যখন রাম মন্দির নিয়ে যে আবেগ, যে এতদিনের গণ আন্দোলন, এত রক্তক্ষয়ী সংগ্রাম, সেইটাকে নিয়েও তারা সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ করছেন। কিছুদিন আগে আমাদের আরেকজন অতিথি, তিনি মাঝে মধ্যে আসেন, তিনি বলছিলেন যে তার ফেসবুকে নাকি বেশ এমন কয়েকজনের পোস্ট তিনি দেখছেন যে তারা লিখছে যে জয় শ্রীরাম বললে বা রাম মন্দির নিয়ে কিছু লিখলে কিন্তু আর বন্ধু রাখা যাবে না, আনফ্রেন্ড করে দেওয়া হবে। এই ধরনের একটা হাস্যকর ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে এই সাইকোলজিটার কারণটা কি? এইগুলোর এই ধরনের গোটা বিশ্ব এক পথে চলছে। পশ্চিমবঙ্গের কিছু মুষ্টিমেয় মানুষ যারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করে এসছে এতদিন পর্যন্ত, এবং তাদের চোখে হয়তো হামাস একটা দারুণ যুদ্ধ করেছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে, সেই অদ্ভুত রকম ভাবে বেশ কিছু মানুষের সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিছু ভাইরাল হচ্ছে, যা ইতিমধ্যেই অনেকের সমালোচনা করছেন এবং অনেকের চোখেও পড়েছে। দেবমাল্য, প্রথমত আমি যেহেতু একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, তো আমি সেই পার্সপেক্টিভ থেকে বলছি যে সোশ্যাল মিডিয়াতে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে আমি কোনো কিছু না জেনে, কোনো পার্সপেক্টিভ না জেনে, কোনো আবেগ না জেনে, আবেগ না বুঝে একটা কিছু বলে ফেলছি, তো আমি বিশাল বড় কুল হয়ে যাচ্ছে, যেটা আমাদের সোপাল্ট এখন মডার্ন ল্যাঙ্গুয়েজে বলি। প্রথম কথা, আমি এটা নিয়ে কালকেও সরব হয়েছি আমার নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে, যে এই জিনিসগুলো হচ্ছে, আমরা কালকে সকাল থেকে দেখছিলাম যে না, এই তো আজকে কিছু অশিক্ষিতকে পেয়েছি, কিছু বানর সেনাকে পেয়েছি যাদেরকে আনফ্রেন্ড করব। আমার কথা হলো, এই জিনিসগুলো তারাই বলে যারা ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে একদম অবগত নয়। প্রথম কথা, আধ্যাত্মিকতা, বেদ, বেদান্ত, উপনিষদ কোনো কিছু সম্বন্ধে এর অবগত নয়। থাকলে তারা বুঝতে পারতো যে ভারতবর্ষে যতজন বড় বড় মানুষ তৈরি হয়েছে তারা সামহাও আধ্যাত্মিকতার সঙ্গে কানেক্টেড ছিলেন। এবং তার থেকে বড় কথা হলো রাম মন্দির। আমরা রাম মন্দিরকে একটা শুধুমাত্র পলিটিক্যাল জায়গায় রাখছি কেন? তার মানে আমার মাইন্ডসেটটা, ওই যে একটা কথা আছে না, শকুনের নজর ভাগাড়ের দিকে, তো এখানে সেই জিনিসটাই উঠে আসে যে আমি যখন জিনিসটাকে শুধুমাত্র পলিটিক্যালি দেখছি, তার মানে জিনিসটা আমি গুরুত্ব কমিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো, এটা কোনো ভারতীয় মডার্ন আমাদের এই সময়কার হিন্দু এবং মুসলিমের শুধুমাত্র লড়াই নয়, কোনো ব্যাপার, এটা অনেক পুরনো সময়ের ব্যাপার। যে যিনি আমাদের আগের বক্তা রয়েছেন তিনি যেটা অলরেডি বললেন, যে এই দেশে আমরা আগে থাকতাম 1000 বছর, 1500 বছর, 2000 বছর, হাজার হাজার বছর ধরে আমরা এখানে থেকে আসছি। এই দেশ রামের, এই দেশ কৃষ্ণের, এই দেশ মহাদেবের, এই দেশ মায়ের, এটা ভারত মাতার দেশ। এই দেশে বাইরের থেকে লোকজন এসে অ্যাটাক করে, আক্রমণ করে তারা আমাদের জায়গাটাকে হরণ করেছিল। 500 বছর ধরে রামের সেই জায়গাটাকে হরণ করে রেখেছিল। সেই যে বাবর, তিনি যখন ভারতবর্ষে এসছেন, তার যদি আমরা হিস্ট্রি পড়ে দেখি, সেই সময় তিনি ভারতীয়দের উপর কত বেশি অত্যাচার করেছেন, কত মানুষ মারা গিয়েছেন, কত তার যেটা আমরা এখন সময় বলি রেপ কেস যেগুলো হয়, যে প্রচন্ড রকম ভাবে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে,
কত আমাদের পূর্বপুরুষদের চোখের সামনে কত মন্দির ভাঙা হয়েছে, কত মূর্তি ভাঙা হয়েছে, কত পুঁথিপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে, তখন তাহলে মানে এই সমস্ত লোকজন কোথায় ছিল? তখন এদের ভাবাবেগে আঘাত লাগেনি? কালকে বামফ্রন্টের এসএফআইয়ের একজন তরুণ নেত্রী ঐশী ঘোষ দেখলাম লিখেছে ফেসবুক পোস্টে বাবরি মসজিদের ছবি দিয়ে, নেভার ফরগিভ নেভার ফরগট। তাহলে এরা তখন কোথায় ছিল যখন 500 বছর 600 বছর আগে আমাদের দেশের ঐতিহ্যকে ভাঙা হচ্ছিল? এরা তখন কোথায় ছিলেন? এই প্রশ্নটা আমি বারবার করতে চাই। তখন কি মানে এদের অবশ্য তখন তো এই তখন তারা কোথায়? তখন তারা কোথাও ছিলেন না, তখন তারা কোথাও ছিলেন না। না আমি বলি এই দেশে যে সময়তে বাবর এখানে আসছে বা মিরবাকির এই মন্দির ভাঙার মতো আগ্রাসন চলছে, সেই সময় তখন কমিউনিস্টরা কোথায়, বা তখন সোকল প্রগতিশীল লিবারেলরা তখন কোথায়? তখন তারা কোথাও ছিল না, তাদের কোনো অস্তিত্ব ছিল না। এটা একটা দীর্ঘ আন্দোলন হয়েছে এবং তারপর স্বাধীন ভারতের ইনফ্যাক্ট দেশ স্বাধীন না হলে আমাদের দেশের সংবিধান সবাইকে সবকিছু বলার এবং লেখার পারমিশন না দিলে, আমি জানি যে বাংলাদেশ জানি, আমি আরো অনেক দেশের নাম জানি যেখানে এই ধরনের পোস্ট করলে তার এগেইনস্টে স্টেপ নেওয়া হয়। এমনকি এই রাজ্যের ক্ষেত্রে হয়েছে। কার্টুন আঁকার অপরাধে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু বর্তমান রাজ্যের শাসক দল বিরোধী পোস্ট, মুখ্যমন্ত্রী বিরোধী পোস্ট করার জন্য জেলে নিয়ে যাওয়া হয়েছে। কৌস্তব বাগচির কথা মনে পড়ছে, সাম্প্রতিক সময় তিনি মুখ্যমন্ত্রী বিষয়ে প্রেস কনফারেন্স করার জন্য তারপরে তার বিরুদ্ধে কেস করা হয়েছে। তো এগুলো হয়েছে, কিন্তু আমাদের দেশের ওভারঅল আমাদের দেশের সংবিধান আমাদের এই অনুমতিটা দেয় যে আমরা প্রত্যেকে ফ্রিডম অফ স্পিচ যেটা বলি আমরা, সেটা বলার আমাদের অধিকার দেয় বা লেখার অধিকার দেয়, সেদিন সবাই লিখতে পারছে। সেই সময় 1526 সালে তো তখন তো আর এখনকার সোকল প্রগতিশীল লিবারাল তখন তাদের তো জন্ম হয়নি, তখন তো তারা ছিলেন না। যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন করেছিলেন, তারা কিন্তু পাল্টা যুদ্ধ করে এসেছেন বারবার। 1500 শতাব্দীতেও সালেও যুদ্ধ করেছেন, 1600 1700তেও তারা টানা যুদ্ধ করে এসেছেন। যুদ্ধ মানে এই আন্দোলনগুলো চলতে শেষ পর্যন্ত যেটা ফসল সেটা হচ্ছে স্বাধীন ভারতের যে আন্দোলন, যেটা আমরা জেনে এসেছি বা যেটা আমাদের কম বেশি আমাদের নলেজে দেওয়া হয়েছে। দেবমাল্য। হ্যাঁ, তো প্রথমত এই যে আপনি একটা কথা বললেন যে তখন তো তারা স্বাধীন ভারতবর্ষ, এই পরাধীন ভারতবর্ষে তারা ছিলই না, সেই 500 বছর আগের কথা বলছি। মজার ব্যাপার হলো তারা এখনো নেই, ঠিক আছে, কিন্তু তারা থাকার চেষ্টা করছে অস্তিত্বে। এবার ব্যাপারটা আমি পলিটিক্যালি বলছি না, কারণ আমি কোনো পলিটিক্যাল পার্সনই নই। আমি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। আমি সেই পার্সপেক্টিভ থেকে বলছি যে তুমি একটা জিনিস নিয়ে কথা বলতেই পারো, স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, আমাদের কথা বলার অধিকার আছে, বাট আমাদের এটাও মাথায় রাখতে হবে আমরা আমাদের বর্তমান সমাজকে কি প্রোভাইড করছি। আমি যখন আজকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছি, আমার যদি 10,000 লোক সেই ভিডিওটা দেখে, কি পোস্টটা দেখে, আমার কাছ থেকে সমাজ ঠিক কি শিখছে। রামের আদর্শ মানে যে রাম যেই আদর্শ নিয়ে চলতেন এবং টোটাল রামায়ণ যে আদর্শ নিয়ে তৈরি হয়েছিল, যে একজন মানে কি বল একজন স্বামী যিনি তার স্ত্রীকে রাবণ নিয়ে গেছিল, তার জন্য গোটা দেশের সঙ্গে যুদ্ধ করে নিয়েছিলেন। একজন ভক্ত ছিলেন হনুমান, যিনি তার প্রভুর জন্য, যার ভগবানের জন্য সমস্ত কিছু ত্যাগ করে তার প্রভুর প্রতি একদম ডেডিকেটেড ছিলেন। একজন ভাই ছিলেন লক্ষণ, যিনি তার সমস্ত রাজ্যের সুখ ত্যাগ করে দাদার সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন। আর একজন স্ত্রী ছিলেন সীতা, মা সীতা, যিনি এই ভরসায় বসেছিলেন যে আমার রাম ঠিক আসবে। এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডেজ, ভাইদের মধ্যে একটা বন্ডেজ, যেটা কি এখনকার দিনে রয়েছে? আমরা তো এত মডার্ন হয়েছি, এত স্বাধীন হয়েছি, ভাই মারামারি করে, জমি নিয়ে খুনোখুনি হয়। বেশ, আমি আপনার কাছে আসবো, দেখভাল আমি আপনার কাছে আসবো, এরপরে আমি আসছি। তবে তার আগে বাকিরা যারা রয়েছেন একই করে কথা বলে নেব। কাজী মাসুম আক্তারের কাছে আসছি। কাজী সাহেব, যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যেটা নিয়ে আলোচনা করছিলাম, সত্যি সব ক্ষেত্রে কি একই রকম ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা যায়, নাকি বেশ কিছু ক্ষেত্রে একটুখানি ছাড় পাওয়া যায়, যে যেমন তেমন যা খুশি সোশ্যাল মিডিয়ায় বলা বা লেখা উচিত লেখা যায়? কাজী সাহেব, বাঙালিদের ব্যঙ্গ বিদ্রুপ করার যে অভ্যাস, সেটা আজকের নয়, খুব মন দিয়ে বুঝতে হবে। আজকে নেতাজির জন্মদিন, মনে পড়ে 1945 সালের 23শে নভেম্বরের কথা। ক্যাপ্টেন শাহনওয়াজ খান, লেফটেন্যান্ট গুরবক্স সিং ধিলন, ক্যাপ্টেন প্রেম কুমার সাইগাল সহ আজাদ হিন্দ বাহিনীর, আজাদ হিন্দ ফৌজের যারা মাথা, তাদের বিচার নামে প্রহসন করছিল ব্রিটিশরা। গর্জে উঠেছিল গোটা ভারতবর্ষ, বিশেষ করে কলকাতা। প্রবল বিক্ষোভ করেছিল ভারতপ্রেমীরা, স্বাধীনতা সংগ্রামীরা। 100 জনের প্রাণ গিয়েছিল। হ্যাঁ, তখন সেই নেতাজিকে এই বাঙালিদের এক অংশ, যারা বাম বলে দাবি করে, তারা বলেছিল তোজোর কুকুর। স্বাধীনতার পরে নেতাজিকেও সুরক্ষা দেওয়া যায়নি, তাকেও ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়েনি, তো রামকে তো করবে।
আমার প্রশ্ন অন্য জায়গায়। আমি 2-3টে কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করার সুযোগ পাচ্ছে কেন, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি গতকালকে দুপুরবেলা শ্যামবাজারের গলির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম জয় শ্রীরাম ওই গেরুয়া রঙের পতাকা, যেটা গোটা ভারতবর্ষের কোটি কোটিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে পতাকা, সেই পতাকা লাগাচ্ছে ছোট্ট রাম মন্দিরের পাশে কেউ, আর উল্টো দিকে বাকিরা কয়েকজন বলছে এটা লাগাতে দেবো না, ছিঁড়ে দেবো। দুপক্ষর তুমুল মারপিট হওয়ার মতো জায়গা। তাহলে রামের জয় শ্রীরামের পতাকা লাগানো যাবে না, আর একজন বলছে যাবে, জান দিয়ে দেবো তবু পতাকা লাগাবো। এই কাজী মাসুম আক্তার, হ্যাঁ দাদা হিন্দু বলে আমি ধর্মী হিন্দু নই, আমি গিয়ে মধ্যিখানে বলে ছাড়াচ্ছিলাম, মারপিট থামাচ্ছিলাম। তাহলে হলোটা কি, জয় শ্রীরামের পতাকাটা লাগানো যাবে না, ওই আমাদের অযোধ্যায় 500 বছর পরে সেই রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রতিষ্ঠাপনের দিনে, সেই দিনে যেটা গোটা বিশ্ব যেদিন তোলপাড় করছে। আমার প্রশ্ন এটা হলো কেন, এটা হলো জয় শ্রীরাম বলে তেড়ে যাওয়াতে, মাথারে যদি তেড়ে যায় তাহলে লেজারা কি করবে? জয় শ্রীরাম বললে তেড়ে যেতে হবে কোনো দলের লোক নাকি রামচন্দ্র, তাই সীতাকে দরকার। আমার প্রশ্ন, জয় শ্রীরাম বলাও যায়, সীতাকে অবশ্যই সম্মান করা যায়। আচ্ছা সীতাকে যদি সম্মান করি, রাম জন্মভূমির যে জায়গা যেখানে রাম জন্মেছে দাবি করা হচ্ছে, যখন জন্মেছিল তখন তো সীতা ছিল না, তখন কে ছিল? কৌশল্যা ছিল, রামের মাতা কৌশল্যা। তাহলে কৌশল্যার কথা বলছে না কেন? আমি একটু আমাকে বলতে দেবেন প্লিজ, গুরুত্বপূর্ণ কথা বলছি, কৌশল্যার কথা বলছে না কেন? আচ্ছা রামকে যে ভালোবেসে 14 বছর ধরে সীতা গিয়েছিল, তার সাথে তার ভাইও গিয়েছিল লক্ষণ, এমন আদর্শ ভাতাকে নিয়ে পুজো করতে বলছে না কেন? সেও তো আদর্শ ভাতা। আচ্ছা যে ভরত 14 বছর ধরে তার পাদুকাকে দিয়ে অযোধ্যার সিংহাসনকে আলোকিত করেছিল, রামের পাদুকা, এমন আদর্শ ভাই কোথাও হবে যেখানে ভাই ভাই খুনোখুনি করে সিংহাসন দখলের জন্য মরে যাওয়াটা এই দেশের একটা বড় ঐতিহ্য, সুলতান মুঘল আমল আমরা দেখেছি, এমনকি অশোক সম্পর্কেই পৌঁছে উঠেছেন। সেই জায়গায় ভরত 14 বছর ধরে ওই যে পাদুকাকে পুজো করে রেখেছিল, তাকে পুজো করতে বলছে না কেন? হঠাৎ করে ওই সীতাকেই দরকার কেন? আচ্ছা রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আমাদের কাছে দেবতার তুল্য, তার স্ত্রী মা শারদার পাশে রামকৃষ্ণ পরমহংসকে অবশ্যই পুজো করা যায়। কোথাও যদি স্বাধীনভাবে কেউ রামকৃষ্ণদেবের পুজো করে সেটা কি অন্যায়? তার স্বতন্ত্র রামের কি কোনো অস্তিত্ব নেই? যখন ওই রামলালার কথা বলা হচ্ছে, যখন জন্মেছিল তখন তো সীতাকে বিয়ে করেনি, তখন তো সীতা বক্তব্য হচ্ছে যে এটা শুধুমাত্র যুক্তির জন্য একটা যুক্তি খাড়া করা, মানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না তাই একটা যুক্তি তৈরি করা। বলার বক্তব্য জয় শ্রীরাম বলে তেড়ে আসা, এখান থেকে এটার উৎপত্তি। আর হচ্ছে এখন যে বলে ভারত মাতা কি জয়, আমার তো ভয় লাগছে কিছুদিন পরে ভারত কথাটা নিয়ে আপত্তি তুলে দেবো না তো, যে বিজেপি ভারত করে, তাই ভারত মাতা কি জয় বলে তেড়ে আসবে। আমার খুব ভয় লাগছে এরপরে কি ওই কথাতেও তেড়ে আসবে নাকি? এই তেড়ে আসার অন্ধ গলিতেই এই খিল্লির উৎপাদন, এই মস্করা বিদ্যুতের উৎপাদন, যারা তেড়ে এসেছিল দায় তাদের। রামকে দিয়েও খেলা হবে? রামকে এত অসম্মান ভারতবর্ষে কোথাও করছে বলে আমার অন্তত জানা নেই। এই বাংলায় হলোটা কি? এরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করবে, রামকে অপমান করবে, ছাড়বে কাকে? যাকে মর্যাদা পুরুষোত্তম নাম বলা হচ্ছে, সেও যদি বাংলায় সম্মান না পায়, এখানে সম্মান পাবে কি ওই বাকিবুল আরাবুল শাহজাহানরা? এরা কি এখানকার নমস্য ব্যক্তি? এরাই কি দেবদেবী হবে নাকি পরবর্তীকালে? আবার বড় প্রশ্ন, এই পরম্পরা চলছে কেন? এটা কেন বন্ধ করা হচ্ছে না? তাদেরকে আসছি, আপনার কাছে আসছি। ইন্দ্রজিৎ বাবু আমাদের সঙ্গে রয়েছেন, ইন্দ্রজিৎ লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ফুড ব্লগার, ফুডকা হিসেবে আমরা চিনি। ইন্দ্রজিৎ বাবু কি মনে হয় আপনার, যে এখনো পর্যন্ত এই যে যেটা এতদিনের আন্দোলন, আবেগ, ভক্তি, বিশ্বাস, যাই বলুন যে ভাষায়, একটা বিষয় সত্যি কি, আমি এখানে অযোধ্যায় এসে দেখেছি, টানা 7 দিন ধরে এখানে থেকে লাইভ কভারেজ করে দেখেছি যে এখানে একটা অদ্ভুত রকমের একটা সুর কোথাও তৈরি হয়ে গেছে। মানে আমি বলছিলাম যে আগের দিনগুলো শো করছিলাম যে বিবিধের মাঝে মিলন মহান, এত প্রান্ত থেকে এত মানুষ আসছে, এমন একটা কমন বিষয় কোথাও হয়ে গিয়ে তাদের মধ্যে হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে জয় শ্রীরাম এই ধ্বনি। শুধুমাত্র রামের নামে, রামের টানে তারা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। সেইখানে দাঁড়িয়ে একটা শ্রেণী এখনো পর্যন্ত বিভাজনের রাজনীতি করে যাচ্ছে, এখনো পর্যন্ত বিদ্বেষমূলক মন্তব্য সোশ্যাল মিডিয়ার
দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমি কিছুক্ষণ আগে শুরু করার আগে অনুষ্ঠান আপনাদেরকে দেখালাম যে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম যার এক কাঁধে রয়েছে শ্রীরামের পতাকা, অন্য কাঁধে রয়েছে দেশের পতাকা, এবং আমি তখন তাকে জিজ্ঞাসা করছিলাম, তিনি বলছেন যে অন্তত রামের আদর্শ এটাই শেখায় যে সবাইকে একসঙ্গে নিয়ে চলো। এবং সেটা বলার সময় তিনি কিন্তু সমস্ত ধর্মের কথা বললেন, সেই বাইটটা আপনারা শুনলেন বোধহয়, একদম গেরুয়া রঙে ঢেকে সমস্ত ধর্মের কথা বললেন, এক কাঁধে জাতীয় পতাকা আরেক কাঁধে গেরুয়া পতাকা। তিনি বলছেন যে এটাই রামের আদর্শ, এটাই হচ্ছে রাম রাজ্য, যেটার স্বপ্ন আমরা দেখছি। তারপরে এর মধ্যে থেকেও বিদ্বেষ, এর মধ্যে থেকেও ব্যঙ্গ, এর মধ্যে থেকেও বিদ্রুপ, এগুলো কি সত্যি সত্যি বিভাজনের জন্ম দিচ্ছে না? ধর্মনিরপেক্ষতা মানে তো এই নয় কোথাও যে অন্যের আবেগ, অন্যের ধর্মকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা। আর যদি সেটাই যদি হয় তাহলে সেটা নির্দিষ্ট একটা ক্ষেত্রে কেন হবে? দেখুন, আমার বিশ্বাসটা খুব সহজ। আমার বিশ্বাস ধর্ম জিনিসটা মানুষের থেকে অনেক উপরে। বেসিক্যালি ধর্ম একটা বিশ্বাস যেটা বিভিন্ন মানুষকে, বিভিন্ন রকম মানুষকে এক জায়গায় জোর করে। এবং ধর্ম নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা, ইয়ার্কি এটা আমার পার্সোনালি হয়তো অপছন্দ, কিন্তু তার মানে কি আমি পৃথিবীতে সবাইকে পাল্টাতে পারবো এমন নয়। আমরা যেটা প্রত্যেকে করতে পারি, আমরা নিজে কিছুটা পাল্টাতে পারি। এবং যে জিনিসটা আমাদের এই সাধারণ মানুষের থেকে অনেক ওপরে, অনেক বড়, সেটা নিয়ে আমার মনে হয় না ব্যাপারটা নিয়ে খিল্লি করার, ব্যঙ্গ করার, বিদ্রুপ করার খুব একটা কোনো দরকার আছে। মানে অনেস্টলি যেমন ধর্মান্ধতাও ভালো নয়, তেমনি ধর্ম বিমুখতাও হয়তো ভালো নয়। ধার্মিক হওয়া জিনিসটা এক, আমি ধার্মিক হওয়ার পক্ষে, কিন্তু ধর্মান্ধতা বা ধর্মভীরতা বা ধর্ম নিয়ে খিল্লি করে সেটা যারই হোক, আমার হোক, আপনার হোক, তার হোক, এর হোক, কারোর পক্ষে না। আমি অতটা বুঝি না, আমার সাধারণ এইটুকু মনে হয়, সাধারণ জ্ঞানে। একদমই তাই। আপনি আপনার কথা সূত্র ধরে আসছি। অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন, অনির্বাণ প্রায় আমাদের সঙ্গে থাকেন আমাদের ডিবেটে। আমি অনির্বাণের কাছে আসছি। অনির্বাণ, যেটা বলছিলেন ইন্দ্রজিৎ রাহিদে, সেই সূত্র ধরে আমি বলি, ধর্মান্ধতা হোক, ধর্মান্ধতা বা ধর্ম বিমুখতা, উনি বলছেন কোনোটাই বাড়াবাড়ি ভালো নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মানে শুধুমাত্র যদি আমার কোনো কিছু ভালো নাও লাগতে পারে, ভালো পছন্দ নাও হতে পারে, বা আমি সেই স্রোতে গা ভাসাতে চাই না, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা কি আমরা সত্যি সত্যি মানে এই সময় দাঁড়িয়ে এটা খুব নেগেটিভ এক্সাম্পল সেট করছে না? খুব একটা নেতিবাচক উদাহরণ কি তৈরি করে রাখছে না কোথাও? নিদর্শন তৈরি হচ্ছে না কোথাও? অনির্বাণ, দেখুন, সৌমিকবাবু বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় কতিপয় লোকজন বাদরামো করছে, তাতে ওনার খুব রাগ হচ্ছে। আমি ওনার সপক্ষে দাঁড়িয়েই বলছি, সত্যি ওনারা থাকতো অন্যরা কেউ বাদরামি কেন করবেন? অত্যন্ত অন্যায় কাজ করেছেন। বাদরামি করার একমাত্র দায় এবং দায়িত্ব সৌমিকবাবুরা ঘাড়ে তুলে নিয়েছেন, ওনারাই করবেন। আজকে 22শে জানুয়ারি 1999 সালে গ্রাহাম স্টেন্স এবং তার শিশুপুত্রদের যখন জীবন্ত পুড়িয়ে মারা হয়, তখন শোনা যায়, অন্তত তখনকার সংবাদপত্রে আমরা পড়েছিলাম, যে তখন নাকি যারা পুড়িয়ে মারছিলেন তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন। আবার গুজরাটে দাঙ্গার সময় যখন জীবন্ত কাউকে পুড়িয়ে মারা হচ্ছে বা খুন করা হচ্ছে, খুঁচিয়ে খুঁচিয়ে মারা হচ্ছে, গর্ভবতী মহিলাদের গণধর্ষণ করা হচ্ছে, তখনও নাকি এই স্লোগানটির বহুল ব্যবহার এনারা করেছিলেন, অর্থাৎ সেই সময় যারা দাঙ্গাবাজ ছিলেন তারা। আবার সেই দাঙ্গাবাজদের, প্রমাণিত গণধর্ষক, গণহত্যাকারীদের এই সৌমিকবাবুদের সরকার। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আপনি বলছেন শোনা যায় নাকি, আপনার কাছে কোনো প্রমাণ আছে কি যে জয় শ্রীরাম এই স্লোগান, এই ধ্বনি দিতে দিতে এই ধরনের কাজ করা হয়েছে? সেই সময়কার সংবাদপত্র, সেই সময়কার ঘটনা নিয়ে যা প্রতিবেদন হয়েছে সেইগুলিতে রয়েছে। এবার আপনি বিশ্বাস করবেন না আপনাদের ব্যাপার। সেক্ষেত্রে একই যুক্তি কিন্তু অন্য ক্ষেত্রেও খাটবে। যখন ধরুন কাউকে চোর বলে দিলেন, আপনার কাছে প্রমাণ একেবারেই নেই কিন্তু আপনি বলছেন, তখন কিন্তু একই প্রশ্ন উঠবে। যার ফলে আমি সংবাদপত্রের প্রতিবেদন কথাটি প্রথমেই বলে দিয়েছি। দ্বিতীয়ত, প্রমাণিত গণধর্ষক যারা, বিলকিস বানোর ঘটনায় আপনারা জানেন, যাদের আপনি বলেন শোনা যায় নাকি, আপনি তো নিশ্চিতভাবে বললেন না যেটা হয়েছিল। তাহলে 1990 সালে হনুমানগড়িতে যেখানে তখন গুলি চালানো হয়েছিল, তাহলে সেটাকে আপনি কি বলবেন? আর দাঙ্গার সময় কি একই ধরনের স্লোগান দেওয়া হয় নাকি পাল্টা স্লোগান দেওয়া হয়, সেটাকে তাহলে আপনি কিভাবে বলবেন? আমি তো শুনিনি কোনো পৃথিবীতে কোথাও কোনো অশান্তি, কোনো হিংসা কখনো একই রকম ভাবে চলেছে। আপনি বলছেন শুনেছেন, এর কোনো প্রামাণ্য নথি আছে কিনা এটা কিন্তু আমার কাছে জানা নেই। আপনি বলছেন, আপনি নিজেও বললেন যে নাকি, আপনি শব্দটা যোগ করলেন নাকি, আপনি পলিটিক্যালি অ্যাবসলিউটলি কারেক্ট।
আপনি কোনো স্টেটমেন্ট দেননি, আপনি নাকি বলেই বলেছেন। অবশ্যই বলেছি তো, সংবাদপত্রের প্রতিবেদনের কথা বলেছি। একইভাবে আমি যদি আপনাকে বলি 500 বছরের সোকল্ড আন্দোলনের সপক্ষে আপনি নথি দেখান, আপনি একটাও দেখাতে পারবেন না। সৌমিক বাবু ডিস্টার্ব করবেন না, না ডিস্টার্ব করবেন না, আমিও বলতে দেবো না, এটা আমি মনে রাখবো। আপনি অসভ্যতামনা করুন, এই বাদরামোটা করুন, আমি বেশ করবো। আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি কি করবেন? বেশ করবো। আমার যা আপনি বলবেন, আপনি আপনার সময় অসভ্যতামা করবেন। আপনি করছেন, আমি যেটা বলার সেটা আমি বলবো। আপনি কি করবেন? ওসব অসভ্যতামা করে কোনো লাভ নেই, ওসব অসভ্যতামা করে কোনো লাভ নেই। আপনি কে? আপনি কে? আপনি ঘন্টা করবেন, আপনি ঘন্টা আপনি আঙুল তুলে ঘন্টা নাড়ান। এখানে যে 500 বছর করে বলা হচ্ছে এবং নেতাজির কথা বলা হচ্ছে, নেতাজি তো প্র্যাকটিসিং হিন্দু ছিলেন। একদম ফান্ডামেন্টাল কোয়েশ্চেন করি, ওনার কোন লেখাতে এই সকল আন্দোলন নিয়ে একটা লেখা আছে বলুন তো? যদি এটা এত বড় অন্যায় হয়ে থাকতো, নেতাজি তিনি প্র্যাকটিসিং হিন্দু, তিনি কিন্তু ভগৎ সিং এর মতো ঘোষিত নাস্তিক ছিলেন না, তিনি প্র্যাকটিসিং হিন্দু ছিলেন, এইখানকার অন্যতম সেই সময়কার প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। আবার শুরু করলেন অসভ্যতামি, আপনি আবার শুরু করলেন এই অসভ্যতামা করবেন না, এই অসভ্যতামা করবেন না। আপনি আপনার বাড়ি থেকে বাদরামো করুন, আপনি ল্যাজ লাগিয়ে বাদরামো করুন, কিছু বলবেন না। আপনি ল্যাজ লাগিয়ে বাদরামো করুন, কেউ বলবেন না। আপনি আপনার বাড়ি গিয়ে বাদরামো করুন। আমি ভদ্রলোক নই, আমি ভদ্রলোক নই, আমি ধর্মনিরপেক্ষতা মানে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ কোথায় লেখা রয়েছে? আর এখন যে ব্যঙ্গ বিদ্রুপগুলো চলছে সেগুলো কি পাল্টা সব ক্ষেত্রেই চলবে? আমি বললাম তো আপনাদের মতন আপনি কি বান্ধবী করা ভালো? রাষ্ট্রবাদী বানর হওয়া অনেক ভালো, অনেক ভালো। রামচন্দ্রের পাশে বানরেরাই ছিল, সৌমিক, আপনারা যদি নিজেরাই এইভাবে কথা বলে যান তাহলে এই ডিবেট চালানোর কোনো মানে হয় না, কিন্তু আপনি অনির্বাণকে শেষই করতে দিচ্ছেন না। আমি কমপ্লিট করে নিতে দিন। এখানে হিন্দুত্ববাদের রাজনীতির প্রসঙ্গে একটা ঘটনা বলি আপনাদের। শ্যামাপ্রসাদ মুখার্জির নিজের ডায়েরি, অন্যকে আমি লিখিনি, অন্য কেউ সকল বামপন্থী ইতিহাসবিদরা লেখেননি, ওনার নিজের ডায়েরিটা দয়া করে পড়ে দেখবেন। হিন্দুত্বের পক্ষে দাঁড়ানোর জন্য যখন তিনি 1940-এর মার্চ মাসে নেতাজি সুভাষ বোসের কাছে যাচ্ছেন, সুভাষবাবুর জবাবটা হচ্ছে এরকম কোনো চেষ্টা হলে গায়ের জোরে দরকার হলে সেটা বন্ধ করবো আমি। এবং তার পরিপ্রেক্ষিতে শ্যামাপ্রসাদ বাবু সুভাষ বসুকে বলছেন উনি হিন্দু বিরোধী, উনি দেশ বিরোধী। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির নিজের ডায়েরিতে রয়েছে, দয়া করে ইতিহাসটা দেখে নেবেন। দ্বিতীয়ত, এখানে সোশ্যাল মিডিয়ার কথা এত হচ্ছে, তো সোশ্যাল মিডিয়া নিয়ে যাদের এত মাথা ব্যথা, তারা নিজেরা সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ নোংরামোগুলো করে বেড়ায় তার বহুল প্রমাণ চারিদিকে ছড়িয়ে আছে। আমি সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি না। আজকের দিনে দাঁড়িয়ে 23শে জানুয়ারিতে 22শে জানুয়ারি 1999টাও খেয়াল রাখতে হবে, এবং 23শে জানুয়ারি যার জন্মদিবস তার রাজনৈতিক অবস্থানটাও খেয়াল রাখতে হবে। তিনি সরাসরি ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়ার বিরোধী ছিলেন। তার সঠিক জায়গা, তাই 23শে জানুয়ারি যার জন্মদিন তারও রাজনৈতিক আদর্শ খেয়াল রাখতে হবে, এবং সেই আদর্শ বোধহয় খেয়াল রাখা হয়েছে অনির্বাণ এতদিন পর্যন্ত। কংগ্রেস এতদিন পর্যন্ত খেয়াল রেখেছে, তার পরবর্তীকালেও খেয়াল রাখা হয়েছে। আমি জানি না সেই আদর্শের কথা যারা বলছেন তারা কিসের ভিত্তিতে বলছেন। এখনো পর্যন্ত যারা সামান্য সত্যটুকুই সামনে বার করতে পারলেন না তারা বলছেন তাদের আদর্শ, সেই আদর্শ যারা নিয়ে চলেছেন। আমি জানি না, আমি কাজী মাস্টারের কাছে যে প্রশ্নটা রেখেছিলাম একদম সময় শেষ বলে আমি ডিবেট শেষ করছি, যে সত্যি এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলবো? নোংরামো বলবো, বিভাজন বলবো, বিদ্বেষ বলবো? যদি এই বিদ্বেষই চলতে থাকে তাহলে আমি আবারও যেখানে শুরু করেছিলাম সেখান থেকে শুরু করি। তাহলে যেটা বলছিলাম না, আমরা যারাই যেভাবেই বলুন না কেন রামের আদর্শ, রামের ভাবনা চিন্তা, সেইগুলো কোনোদিনই প্রতিফলিত হবে না যদি এই বিদ্বেষ বুকে নিয়ে আমরা এগোতে থাকি শেষ পর্যন্ত। সময় একদম শেষ, একটা ডিবেট শেষ করছি এখানে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।